আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, দুদক পুনর্গঠনে যে কোনো সময় সার্চ কমিটি গঠন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে বলেছেন, দুর্নীতি দমন কমিশন দুদক পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে আরও শক্তিশালী একটি দুর্নীতি দমন কমিশন গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এরপর জানিয়ে দিব, বেনজির গ্রেপ্তারের আওয়ামী লীগের আতঙ্ক। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্নীতির মামলায় বিদেশের মাটিতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এই হাই প্রোফাইল কর্মকর্তা গ্রেপ্তারের খবর ছড়াতেই বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতৃবৃন্দের মাঝে চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। এদিকে একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানছে। জাতীয় সংসদে ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় মূল্যবোধ ও সাংবিধানিক অধিকার নিয়ে সরকার দলীয় সাংসদ মনিরুল হক চৌধুরীর আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, ঢাকা মহানগর উত্তর। এরপর জানিয়ে দিব, রাঙ্গুনিয়া যুবদল নেতা মাকসুদুল হত্যা মিশনে 7 সন্ত্রাসী শনাক্ত 5। চট্টগ্রামের রাউজান উপজেলা পাহাড়িতলী ইউনিয়নের চৌমোহনী বাজারে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরীর হত্যাকাণ্ডে অংশ নেওয়া 7 অস্ত্রধারী সন্ত্রাসীর মধ্যে 5 জনকে শনাক্ত করেছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এবং সর্বশেষ জানিয়ে দিব, 15 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। নদীবন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার 16 জুন ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের 15টি অঞ্চল ও তৎসংলগ্ন এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য এর আগে পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন আপনার সংবাদ সম্পর্কে মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দুদক পুনর্গঠনে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে বলেছেন, দুর্নীতি দমন কমিশন দুদক পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে আরও শক্তিশালী একটি দুর্নীতি দমন কমিশন তোলা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেছেন। সোমবার 15 জুন 2025-26 অর্থবছরের সম্পূরক বাজেট দুদকের জন্য অতিরিক্ত বরাদ্দের দাবির উপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হয়তো আপনারা মনে করেন সরকার আন্তরিক নয়, কিন্তু সরকার আন্তরিক ছিল। সার্চ কমিটি গঠন করা হবে এবং একটি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধান রাষ্ট্রপতি সোমবার সার্চ কমিটির জন্য তার প্রতিনিধির নাম পাঠিয়েছে, ফলে কমিটি গঠনের পথ সুগম হয়েছে। তিনি বলেন, এখন সার্চ কমিটি গঠন করা হবে। তিনি আরো বলেন, সার্চ কমিটির মাধ্যমে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গড়ে তোলা হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা দুদক সংক্রান্ত অধ্যাদেশটি বর্তমান সংসদে অনুমোদিত না হলেও আগের আইন পুনর্জীবিত হয়েছে, যেখানে সার্চ কমিটি গঠনের বিধান রয়েছে। তিনি আরো বলেন, বর্তমান ব্যবস্থা একটি অন্তর্বর্তী পদক্ষেপ মাত্র। প্রস্তাবিত দুদক বিল সংসদে পাশ হওয়ার পর আরও ক্ষমতাসম্পন্ন ও শক্তিশালী দুদক গঠন করা হবে।
বেনজির গ্রেপ্তারে আওয়ামী লীগ আতঙ্ক। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্নীতির মামলায় বিদেশের মাটিতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এই হাই প্রোফাইল কর্মকর্তার গ্রেপ্তারের খবর ছড়াতে বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতৃবৃন্দের মাঝে চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষ করে দুর্নীতি, অর্থ পাচার ও হত্যা মামলার আসামি এবং ইন্টারপোলের রেড নোটিশের প্রক্রিয়া থাকার নেতারা তো এখন চরম নিরাপত্তাহীন ভুগছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা নিয়ে তারা বর্তমান আশ্রয়স্থল ছেড়ে আরও নিরাপদ কোন দেশে আশ্রয় সন্ধান করছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। ইন্টারপোলের রেড নোটিশ জারিকৃত পলাতক আসামি বেনজির আহমেদকে দুবাই সিটি পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি যাচাই বাছাই করে আবুধাবি সরকার 12 জুন শুক্রবার বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট শাখাকে নিশ্চিত করে। গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে 300 ভিত্তিতে বিবৃতিতে এটা জানিয়েছে। সরকারের তরফ থেকে এসব ধরনের প্রমাণ উপস্থাপন সাপেক্ষে তাকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গেছে, বেনজিরকে ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশন, স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করেছে। মানি লন্ডারিং সহ বেনজিরের বিরুদ্ধে দুদকের 6টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার বিচার চলছে, বাকি 5 মামলার তদন্ত চলছে। এছাড়া তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, গুম, খুন ও গণহত্যার অন্তত 10টি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলাটি 3টি মামলা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন। একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানছে। জাতীয় সংসদে ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় মূল্যবোধ ও সাংবিধানিক অধিকার নিয়ে সরকার দলীয় সাংসদ মনিরুল হক চৌধুরীর আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা মহানগরী উত্তর। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়। ঢাকা মহানগরী উত্তরের সভানেত্রী সৌদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বশীল মার্জিয়া সিদ্দিকার সমন্বয় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল তামিমা আফরোজ, ঢাকা মহানগরী পশ্চিম সেক্রেটারি মাহবুবা আক্তার, উত্তর সেক্রেটারি খাদিজা আক্তার, মহানগরী উত্তর ইকরা কবির বিন্নুর, মহানগরী সদস্য নুসাইবা ফারিহা খান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবেই ইসলাম ও ইসলামী মূল্যবোধের উপর প্রতিনিয়ত আঘাত করছে। একই সঙ্গে শুধুমাত্র বাহ্যিক পোশাকের কারণে হেনস্থা, অপমান, কটূক্তি করেছে। বিশেষ করে পদ্মাশীল নারীরা এর মূল টার্গেট। ধর্মীয় মূল্যবোধের চর্চা করা ব্যক্তি স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হবার পরও সমাজ পরীক্ষার হল, কর্মক্ষেত্রে সব জায়গাতেই এই নিচু মানসিকতার আক্রোশের শিকার হচ্ছে নারী সমাজ। তাই তাদের বিরুদ্ধে গণসচেতন সৃষ্টি ও সামাজিক প্রতিরোধের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, বিষয়টি এখন জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ ও পবিত্র অঙ্গনে গিয়ে ঠেকেছে। যে সংসদ গণতন্ত্র সংবিধানের ধারক বাহক, সেই জাতীয় সংসদের বোরকা হিজাব পরিহিত নারী এমপিদের নিয়ে বিএনপি এমপি মনিরুল হক চৌধুরীর কটূক্তি এবং তাতে সরকার দলীয় সংসদ সদস্যের সমর্থন সূচক প্রতিক্রিয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। রাঙ্গুনিয়া যুবদল নেতা মাকসুদুল হত্যা মিশনের 7 সন্ত্রাসী শনাক্তপাত। চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমোহনী বাজারে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরীর হত্যাকাণ্ডে অংশ নেওয়া 7 অস্ত্রধারী সন্ত্রাসীর মধ্যে 5 জনকে শনাক্ত করেছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত শনিবার দুপুরে সংগঠনটির এই হত্যাকাণ্ডের দৃশ্য বাজারের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় অস্ত্রধারী কয়েকজনের পরিচয় নিশ্চিত করা যায়। জানা গেছে, হত্যাকাণ্ডে অংশ নেওয়া অস্ত্রধারীদের মধ্যে রয়েছে মোহাম্মদ ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, মোহাম্মদ ইউসুফ, দিদাদুল আলম ও আফসার। এছাড়া কিলিং মিশনের একটি ব্যাকআপ টিম সন্ত্রাসী ছিল বলে জানিয়েছে পুলিশ। ওই টিম মোহাম্মদ পারভেজ ও মোহাম্মদ আইয়ুব নামের 2 জন থাকার তথ্য পাওয়া গেছে।
হয়েছে। পুলিশের দাবি 3টি পিস্তল ও 2টি শটগান হাতে থাকা 5টি অস্ত্রধারী ছাড়াও ব্যাকআপ টিমের 2 সদস্যর মতো 7 জন হত্যাকাণ্ডে অংশ নেয়। তারা সবাই বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারী রায়হান বাহিনীর সদস্য বলে অভিযোগ রয়েছে। সূত্র জানায় গোলাপি পোশাক পরিহিত শটগানধারী ছিলেন ধামাই ইলিয়াস, কালো টি শার্ট পরিহিত শটগানধারী আফসার, অন্যদিকে জলপাই রঙের টি শার্ট ও মাথায় ক্যাপ পরিহিত পিস্তলধারী ছিলেন মোহাম্মদ ইউসুফ এবং একই ধরনের পোশাক থাকা আরেক পিস্তলধারী ছিলেন দিদারুল আলম। জানা গেছে ধামাই ইলিয়াস ও আফসারের বাড়ি রাউজানের কদলপুর ইউনিয়নের, ইউসুফের বাড়ি রাউজান পৌরসভা 9 নম্বর ওয়ার্ডে এবং দিদারুল আলমের বাড়ি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায়। ব্যাকআপ টিমে থাকা পারভেজের বাড়ি গোচি ইউনিয়নের নওহাট এলাকায় এবং আয়ুবের বাড়ি কদলপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে।